ধরেন এক ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন সে যদি নাও থাকে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি, এই পুরো বাংলাদেশে এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেবে। ধরেন এক ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে। তো আমার মা যখন ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য, ওই সময়টাই হচ্ছে মার সাথে আমার সময়। আর আমার বাবা যেহেতু আর ট্রাভেল করতে পারবেন না, ফলে আমি দেখবো না কখন। তো সাদ্দাম আর আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম। আমি শামীম, আমাদের সাভার ছাত্রলীগের একটা ছেলে, বাবা মারা গেছে, দেখতে পাইনি। ছেলেটা অনেক শক্ত, তারপরও আমি চোখে পানি দেখেছি। আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা, আমি মানে প্রত্যেকেই, যেমন আমার মা ধরেন ক্যান্সার 4 স্টেজে, আজকে রেজাল্ট পেয়েছি, খুব একটা ভালো না। মার সাথে কি সম্পর্ক আমার? না 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 নিয়ম ভাই, আমরা মনে প্রাণে সবাই প্রার্থনা করি এরকম কিছু না, প্লিজ। বলি সেটা এরকম যে আমরা তো এই বাতেনকে কোনোদিন ভুলে যাব না। আসলে এই দেশে এই আমাদেরকে যারা বাদ করেছে, আমাদের মা, আমাদের শেষ স্মৃতি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি, বঙ্গবন্ধুকে সমর্থন করেছি। আমি তো কাউকে কোনোদিন ক্ষতি করিনি, মারিনি, কাটিনি। হ্যাঁ, অনলাইনে বলেছি, কথা বলেছি। আজকে এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন সে যদি নাও থাকে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি, এই পুরো বাংলাদেশে এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেবে। ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেবে। নো মিস অন এনিওয়ান। আজকে আমাদেরকে যা করা হয়েছে, যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম, শুনবো না, শুনবো না। বলবো যে আপনি কি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন, কিন্তু প্রতিশোধ এইটা আজকে আমার পণ। আল্লাহর কসম করে বলছি, এইটা আজকে আমার শপথ। গতকাল লিখুন ভাই একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজ থেকে। সেই পোস্টে লেখা ছিল যে এই সাদ্দামের পরিবার, সাদ্দামের সংগঠন, সাদ্দামের যে সহযোদ্ধারা রয়েছে, তারা অদূর ভবিষ্যতে সাদ্দামের পরিবারের উপর এই ঘটনার প্রেক্ষিতে যে কোনো মানে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। সেটা পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক হোক, সবচেয়ে নৃশংস হোক, সবচাইতে বিচার বহির্ভূত হোক, সেখানে শতভাগ শর্তহীন সমর্থন আগাম দিয়ে রাখলাম। এবং আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাগুলো পাশে থাকবার, যদি নাও পারি সমর্থন জারি থাকবে। এটার জন্য পৃথিবীর সবচেয়ে নৃশংসতম প্রতিশোধ নেওয়া হোক, সেখানে আমাদের সমর্থন থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। তখন কোনো সুশীলদের চেহারা দেখতে চাই না। আজকে লিখে রাখেন বাংলাদেশে কারা কারা মানবাধিকার কর্মী, কারা আজকে কি বলেছে। ফেসবুক প্রত্যেকের আজকে চিহ্নিত যারা আছে, তাদের প্রত্যেকের ফেসবুক, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট, প্রত্যেকটা লিখে রাখেন। আজকে কাদের কি ভূমিকা ছিল, সেই দিন আমরা প্রশ্ন করব। আমার এই চোখের পানি বা আমাদের এই সামগ্রিক চোখের পানি,
এগুলোর একটাও বৃথা যাবে না। বাংলাদেশ যেন এইটা মনে রাখে যে আমাদের বিরুদ্ধে যারা আজকে এই ভয়ঙ্কর এই নৃশংসতা চালিয়েছে, we will not spare any. সিম্পল সিম্পল। সাদ্দামের পরিবারের উপরে ঘটে যাওয়া এই ঘটনায় একদম কি বলে যে সেই আসিফ নজরুল থেকে শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আজকে থেকে মাথায় রাখা জরুরি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের বা যুবলীগ যাই বলি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বশেষ একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আপনার পরিবার, আপনার সর্বশেষ মানুষটা পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে থাকবে এখন থেকে, লিখে রাখেন। এবং তার নামে একটা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা, এবং এই সবগুলোর পেছনে হচ্ছে আসিফ নজরুল, এই যে উন্মাদ, এই পাকিস্তান প্রতি হায়নার বাচ্চা যে দীর্ঘকাল ক্ষমতার লোভে ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে সে আওয়ামী লীগের পা চেটেছে নেড়ি কুকুরের মতো। সেই আসিফ নজরুল হচ্ছে মূলত বাংলাদেশের ছাত্রলীগের কোনো কর্মী, যাতে হচ্ছে প্যারোলেও কোনোভাবে মুক্তি না পায়, তার পরিবারের লোকজন বেঁচে থাকুক অথবা মরে যাক, কিছু যায় আসে না। প্যারোলে কাউকে মানে 1 ঘন্টার জন্য মুক্তি দেওয়া যাবে না, পাশাপাশি কাউকে জামিন দেওয়া যাবে না। আসিফ নজরুল এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলনেই বলেছিল যে কার যাতে জামিন না হয় সেটা সে ব্যক্তিগতভাবে দেখবে, কারণ তার শিবিরের যে কি বলে টোকাইগুলো রয়েছে এনসিপির, সেই টোকাইয়ের বাচ্চারা দাবি করেছিল। তো আজকে ছাত্রলীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজরুল দায়ী। তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারেন, যে লোক তার আইনের পুরোটা অপব্যবহার করতে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিধনের জন্য? নিরাপদের রাসেল, এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু মানে এক্সট্রা বলি, এটার সাথে মনে করিয়ে দেই যে মাসখানিকও মনে হয়নি এক পুলিশের এক লোক বলছে, এটা মনে হয় জাহাঙ্গীরই বলেছে, যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য, মানে ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয়, ওটার মামলার কোনো প্রয়োজন নাই। ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেফতার করবো, এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার এইটার দরকার নাই। আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে 2জন ছেলের সাথে পরিচিত হলাম। মানে ওইখানে যেটা হয়, এখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড়, ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে সবাই আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য। আমি কারো পরিচয় রিভিল করছি না, সেখানে অনেক আপনার ছাত্রলীগের কর্মী, বিশেষ করে ছোট 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 বাচ্চারা, ইয়াং বাচ্চারা, তারা কেউ বলছে তার বাবা মারা গেছে, দেখতে যেতে পারেনি, তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা, দেখতে যেতে পারেনি। ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন, তাদের ক্যারিয়ার চাকরি বাকরি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। ফলে আপনি যে নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন, স্পষ্টত বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানেরই মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই বরখেলাফ। যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন আর কিছু নাই, বাংলাদেশের সংবিধানকে জাস্ট সিম্পলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে, 106 অনুচ্ছেদ ব্যবহার করে, অর্থাৎ 106 অনুচ্ছেদের জালিয়াতি ব্যবহার করে, সেই অর্থে ভুয়া বলেছি, সেইখানে তার একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে, যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি এবং সঙ্গত কারণেই সেটা বলি। ফলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি এটা কি বললেন, মানে নিরাপত্তার জায়গাটা কোত্থেকে আসবে? মানে আসিফ নজরুলের মতো একটা লোক, আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয়, তাকে একসময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে। এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে। আপনি জানেন যে এক সময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করত, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে, তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয়, এক্সেস দেয়। সে ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে কিভাবে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম তার কাছে জায়গা করে নেয়। আপনারা এটাও জানেন যে জাহানারা ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন, তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারী ছিল হচ্ছে
ঢাকা ইউনিভার্সিটির ভিসি, তার হাত পা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সেখানে সে পিএইচডির কথা বলে লন্ডনে যায়, এবং আপনারা এগুলো সবই জানেন। এরপরে আপনি জানেন যে 2010 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে, এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে, তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি। সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে, এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে, এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি। বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগেই নিতাম। আমাদের লুঙ্গির তলে আপনার SM ফরহাদ, সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের আশেপাশে এই যে যেমন ধরেন বাঁধন, আজমেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি। সত্যি কথা বলছি, আওয়ামী লীগকে ব্যবহার করেছি। আজকে এগুলো শুনছি। আপনার মোস্তফা সরওয়ার ফারুকী, এই সরওয়ার ফারুকীর ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফরোজ শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে আপা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন। নানান ভাবে চেষ্টা করেছি, তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায়। এর একটা কারণও আছে এমন যে আমি একটা স্মৃতি রোমন্থন করি। আশরাফুল আলম খোকন ভাই নরমালি আড্ডা দিতেন হচ্ছে আপনার গুলশান 2 এর একটা ক্যাফে আছে, নাম যেন কি ভুলে গেছি, ওই ক্যাফেটাতে ওইখানে আড্ডা দিতেন। তো আমার মনে আছে আমি একবার ওইখানে গেছি, তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। সেপ্টেম্বরের 9 তারিখ 2017 সাল আমার মনে আছে। তো আমাকে ওই কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ আগে বা পরে ফারুকী সেখান থেকে এসে গেছে, সেটা আমি জানি। ফারুকী ধরেন নানান রকম ভাবে এই মানে সরকারের বিভিন্ন কাজ এগুলো নেওয়ার জন্য তদবির এগুলো করতে আসো, সেই সূত্রে খোকন ভাইয়ের সাথে চেষ্টা করতো খোকন ভাইকে একটু কনভিন্স করার জন্য বা এটার জন্য। তো আমি এর পরবর্তী সময় যখন ফারুকের সাথে কথা বলছি, সে ওই ক্যাফে থেকে বের হওয়ার পরে, তখন আমি তাকে বললাম যে আচ্ছা আপনি যে ছাত্রলীগ করতেন এটা তো আমি জানতাম না আগে, আমি তো মাত্র খোকন ভাইয়ের কাছে শুনেছি যে আপনি ছাত্রলীগ করতেন। তো আপনি মানে আমি একটু অবাক হয়েছিলাম যে সে নাকি নাখালপাড়াতে ওই সাইডে ছাত্রলীগের কোন ইউনিটি ছিল। বলে ভাই আপনি যাই না গেছেন আমার এই ছুপা পরিচয়। আমি বললাম যে হ্যাঁ আমি কিন্তু জানতাম না আপনি ছাত্রলীগ করতেন, আসলে মানে আমার আসলে এটা অজানা ছিল। তো আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম, এবং সে আসলে করতো ছাত্র শিবির। আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ। তার থেকে বড় আওয়ামী লীগের আর কেউ হয় না। সে খোকন ভাই বলেন, আমাদেরকে বলেন, বিভিন্ন জায়গাতে এইভাবে চেষ্টা তদবির, মিথ্যা কথা, মিথ্যা কাগজপত্র, একে রেফারেন্স ধরে আপনি ওরে জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞেস করেন, অর্থাৎ নিজেকে আওয়ামী লীগ পরিবারের একজন হিসেবে সে প্রমাণ করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে টেলিফিল্ম বানিয়েছে। সে আপনার আয়েশা নামে একটা টেলিফিল্ম করেছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে। অর্থাৎ সে আমাদের কাছে আসার জন্য তার এই যে একটা লং যাত্রা, খেয়াল করে দেখেন আমরা যখন ক্ষমতাতে তখন সে 840 এই সিরিয়াল বানিয়েছে, একই প্রক্রিয়ায় খেলেছে। না এই যে 840 নামে একটা মুভি সে বানিয়েছে, এটা কিন্তু আমরা ক্ষমতায় থাকা অবস্থাতে আমরা জানতামও না। এবং মজার ব্যাপার হচ্ছে জায়েদ খান, যিনি আমাদের মনে যুবলীগের সাথে জড়িত ছিল, উনিও জানতেন না যে এটা সরকার বিরোধী একটা সিনেমা। মানে আমি আর কি জায়েদ খানকে যতদূর জানি, মানে আমার জানা মতে যে উনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত প্রাণ মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। জানি না উনিও ভবিষ্যতে বলবেন কিনা যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি, এই করেছি সেই করেছি, আমি জানি না। আমার যে আমার হাতকেই আমি বিশ্বাস করি না। আমার আয়নাতে দেখলে মনে হয় যে আমিও কি রাজাকারটা জায়গার নাকি, মানে আমি মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আয়নাতে আমার নিজেকে দাঁড়িয়েই মনে হয় আচ্ছা আমি কি রাজাকার, আমি কি খন্দকার মুস্তাক হবো নাকি, মানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি, মানে ভয়ঙ্কর একটা অবস্থাতে পৌঁছে গেছি। ফলে যেই ঘটনাটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর আমাদের লুঙ্গির তলাতে আমাদের আশেপাশে আওয়ামী লীগ সেজে বিভিন্ন জায়গাতে এসেছে। আমরা সত্যি কথা বলেন তো যে এই ছাত্রলীগকে আমি সমালোচনা করেছি তো খুব বাজে ভাষাতে সমালোচনা করেছি। কি শাস্তি দিবেন এটা আমাকে, আপনি এটার জন্য কি শাস্তি দিবেন? আজকে যখন এগুলো দেখি তখন মনে হয় যে হ্যাঁ এইটা চিন্তা করেছি যে দলের ভালোর জন্য বলছি,
এখন মনে হচ্ছে যে আমরাও কি এই পুরো প্রক্রিয়াতে এই রাজাকারের বাচ্চাদের একটা সহায়ক বাহিনী হিসেবে আমরাও কি ওই আলবদর বাহিনী হিসেবে ছিলাম? এখন খালি নিজের দিকে তাকাই আর এগুলো মনে হয় যে আমরা এই সংগঠনকে, এই ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ওই কাঁধের মধ্যে গিয়ে বাবারে কি সমস্যা, বা ওদের সাথে আমরা কোনোদিন ডায়লগ না দিয়ে, কথা না বলে, তাদেরকেও তো আমরা নানান ভাবে সুশীল সেজে বিতর্কিত করেছিলাম। আজকে এগুলোর জন্য প্রচন্ড আফসোস লাগে, বুঝছেন আসল ভাই? আপনার মনে আছে, আপনারও খুবই কাছের লোক, আপনি চেনেন, ওই যে ওই মেয়েটার নাম কি, ওই যে হন্তদন্ত হয়ে বলেছিল আওয়ামী লীগের অফিসে ধর্ষণ হচ্ছে, কি নাম যেন ওই গাদিটার নাম, ওই ওই মেয়েটার নাম নগরসভা। আমার খালি আজকে এরা যখন কেঁদে কেঁদে বলতো, এরা যখন বলতো ভাইয়া জানেন আমি কত কষ্টে আছি মেয়েটাকে নিয়ে, তারপরে আমার মনে পড়ে যে জান্নাতুন নাইম প্রীতি, এই মেয়েটা যখন বিপদে পড়লো রাজশাহীতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মেয়েটা যাতে ভালো থাকে। আমি বিভিন্ন, এমনকি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি এই চেষ্টা করেছি যে থাক মামলাটা না হোক, ও বুঝিয়েছি, এবং সে যাতে ফ্রান্সে যেতে পারে সেটার জন্য ব্যক্তিগতভাবে আমি রেফারেন্স লিখেছি। আমার চিন্তাটা কি ছিল জানেন, যে এই মানুষগুলো মুক্তিযুদ্ধের পক্ষে, এদের বিরুদ্ধে এমন হলে এদেরকে ভালো রাখা আমাদের জন্য জরুরি। বিশ্বাস করেন, একেবারে বোনাফাইড, একেবারে সরল বিশ্বাসে আমি অনেকগুলো মানুষকে প্রমোট করেছি। আরিফ রহমান, কে জানতো এটা একটা আস্ত রাজাকারের বাচ্চা? কে জানতো? আজকে প্রত্যেকটা মানুষ কিরকম ধোকা দিয়েছে। আপনার তো মনে আছে, এই আরিফ রহমানকে যখন অমির রহমান পিয়াল ভাই ওনারা বলতো যে এটা একটা শিবির, তখন পিয়াল ভাইদের কথা শুনে কষ্ট পেতাম যে কি বলে। এখন তো ওনাদের কথাই প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেদেরকে আমরা প্রমোট করিনি, আমাদের ছেলেরা আজকে জেলে পচে মরছে। আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি কষ্টে জর্জরিত যে আমাদের মেধাটা তো এদের পক্ষে কাজে লাগাতে পারতাম। আজকে আমরা এদেরকে দেখি আর মনে হয় যে জেসাস ক্রাইস্টের মতো এদেরকে আমরা ক্রুশবিদ্ধ করেছি। আজকে সাদ্দামের এই কাহিনী আমার জন্য তো ট্রমাটাইজ, আমার জন্য তো ভয়ঙ্কর রকমের এক ডিপ্রেসিং একটা ঘটনা।